বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। সরকারের সময়ও খুব বেশি দিন হয়নি, মাত্রই তারা দায়িত্ব নিলেন। এরই মাঝে রাজনৈতিক অঙ্গনে সবথেকে বেশি আলোচনার বিষয় হচ্ছে নির্বাচনী রোডম্যাপ, রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ। নির্বাচন কবে নাগাদ হবে, এই সরকার নতুন নির্বাচন কবে দেবে, সেই ব্যাপারে যথেষ্ট আলোচনা হচ্ছে এবং যথেষ্ট সন্দেহও তৈরি হয়েছে যে খুব দ্রুত নির্বাচন দেওয়ার কোনো সম্ভাবনা হয়তো নেই, কারণ রাষ্ট্র সংস্কারের কাজটাই তারা প্রাধান্য দিতে চান। এরই প্রেক্ষাপটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। আজ প্রেস ক্লাবে একটা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সেই আলোচনা, সাকিব আল হাসানকে নিয়ে একটু আলোচনা, সেই আলোচনাগুলো করব। দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে আমাদের সাথে। বলছিলাম নির্বাচন এবং রাষ্ট্র সংস্কারের রোড ম্যাপের কথা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই কথা যখন বললেন, ঠিক সেই সময়ে জামাতের সেক্রেটারি তিনি বলেছেন যে রাষ্ট্র সংস্কার করতে যত সময় লাগে তত সময় এই সরকারকে তারা দিতে চান, কোনো তাড়াহুড়া করতে চান না। কিন্তু বিএনপি খুব দ্রুত নির্বাচন চাই এবং সেই নির্বাচনটা তাদের ভাষ্যমতে 3 মাসে সম্ভব না হলে যেন 6 মাসের মধ্যে হয়, সেই আলোচনা কিন্তু তাদের মধ্যে রয়েছে এবং সেই ঘোষণাগুলোও তাদের মধ্যে রয়েছে। এক ধরনের শঙ্কা রয়েছে রাজনৈতিক অঙ্গনে যে অন্তর্বর্তীকালীন সরকার আদৌ নির্বাচনকে প্রথম প্রাধান্য দিয়ে সামনে এগোচ্ছে কিনা। উত্তর যদি বলা যায় যে উত্তর তাদের কাছ থেকে উত্তর না পেলেও উত্তর খুব স্বাভাবিকভাবেই না বলা যায়। হ্যাঁ, না তারা এটাকে ফার্স্ট প্রায়োরিটি ভাবছে না। ফার্স্ট প্রায়োরিটি যেটা ভাবছে সেটা হচ্ছে রাষ্ট্র সংস্কারের কাজ। রাষ্ট্রের নানা জায়গায় জং ধরেছে, সেই জং ধরা জায়গাগুলোকে নিয়ে তারা প্রথমে কাজ করতে চান, তারপরে যখন নির্বাচনের পরিবেশ হবে তখন তারা নির্বাচন দিতে চান। অনেকে বলেন যে এই সরকার সেই কাজগুলো করার জন্য 3 থেকে 5 বছর সময় নিতে চান, কিন্তু বিএনপি 3 থেকে 6 মাস সময় দিতে চায়। এরকম প্রেক্ষাপটেই মির্জা ফখরুলের এই কথাটা কিন্তু বেশ ইঙ্গিতবহ। বিএনপি যে নির্বাচন চাচ্ছে এবং বিএনপির তরফ থেকে এমন কথাও আলোচনা হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের কাজটা গণতান্ত্রিক সরকারের মাধ্যমে হলে ভালো হয়। অর্থাৎ রাষ্ট্র সংস্কারের যে কাজ অন্তর্বর্তীকালীন সরকার করতে চাইছে সেই সংস্কারের কাজটা গণতান্ত্রিক সরকার করলে সব থেকে ভালো হবে। এরকম আলোচনার মাঝেই খুব ভালোভাবে ব্যাপারগুলো পরিষ্কার যে আদতে কি রাজনৈতিক দলগুলো কি চাইছে এবং অন্তর্বর্তীকালীন সরকার কি ভাবছে। এই ভাবনা এবং চাওয়ার মাঝে যে ফারাক রয়েছে সেটাও স্পষ্ট। এদিকে সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা, তারপরে আজকে আবার নতুন করে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে তাকে দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে। মামলা ব্যাপারে ডিএমপি কমিশনার অবশেষে মুখ খুলেছেন। রাজধানীর আদাবর থানায় সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়েছে, গার্মেন্টস কর্মী হত্যা মামলা। সেই মামলা নিয়ে ডিএমপি কমিশনার বলেছেন যে কোটা আন্দোলনের বিপক্ষে যারা বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে পরামর্শ দিয়ে মিডিয়াতে ভূমিকা রেখে বিরুদ্ধে যারা কাজ করেছেন সেই ব্যাপারগুলো তারা তদন্ত করছেন। যে কোনো মানুষের নামেই ইনফ্লুয়েন্স করার যে ইস্যু, সেই ইস্যুটাকে নিয়ে মামলা হতে পারে। অর্থাৎ সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলার ব্যাপারে পুলিশ বেশ কঠোরতা দেখাবে বলেই মনে হয়েছে ডিএমপি কমিশনারের এই কথাতে। এখন দেখার বিষয় সাকিব আল হাসান আদৌ তার ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখতে পারবেন কিনা, কিংবা এই মুহূর্তে মামলা হয়ে যাওয়ার পরে তিনি আদৌ দেশে ফিরবেন কিনা। পাকিস্তানে 2 টেস্ট হওয়ার পরে তিনি কি দেশে ফিরে আসবেন, নাকি সেখান থেকে সরাসরি আবার আমেরিকায় চলে যাবেন পরিবারের কাছে, সেই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আজকে যে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে, যে আইনজীবী দিয়েছেন
সুপ্রিম কোর্টের, তিনি বলেছেন যে আইসিসির নিয়ম অনুযায়ী ক্রিমিনাল অফেন্স করা কোনো ব্যক্তি জাতীয় দলে খেলতে পারে না, অর্থাৎ ক্রিমিনাল অফেন্সের আসামি জাতীয় দলে খেলতে পারে না। কিন্তু সাকিব আল হাসানের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, সেই মামলা অভিযোগ করা হয়েছে, অভিযোগটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, অভিযুক্ত মানে প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে অপরাধী বলা যায় কিনা সেটাও কিন্তু সামনে আনছেন অনেক আইনজীবী। এখন দেখার বিষয় সব মিলিয়ে কি ঘটতে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে, এবং এই রাজনৈতিক প্রেক্ষাপটটাকে কেন্দ্র করে নানাভাবে কখনো খেলাধুলা, কখনো সাংস্কৃতিক অঙ্গনে সেগুলো প্রভাব ফেলছে কিনা কিংবা ফেলবে কিনা।